ছাত্রলীগের নেতা বাগেরহাটের জুয়েল হাসান সাদ্দাম, তার স্ত্রী গেলেন, সন্তান গেলেন। আজকে খবর এসছে হাইকোর্ট মানবিক দৃষ্টিতে তার জামিন মঞ্জুর করেছে। আমি পুরো বিষয়টি আপনার কাছে, এবং আপনি ক্রাইম নিয়ে কাজ করেন, আপনি মানবতা নিয়ে কাজ করেন, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন এবং আইনের চোখ কি বলে সত্যি। আপনাকে ধন্যবাদ। আমি যখন গ্রেপ্তার হয়েছি, গ্রেপ্তারের পরে আবার আমাদের মিথ্যা একটা মামলা দায়ের করে আমাদেরকে আবার জেলে পাঠানো হয়েছে। মানে কোন এক বর্বর দেশে আমরা বাস করছি। আমাদের তো প্রায় বাংলাদেশ 5 দশক ধরে আমরা দেখলাম, তো এরকম আমরা কখনো দেখিনি যে প্রকাশ্য দিবালোকে একটা আলোচনা সভার উপরে মব সন্ত্রাস করে তারপরে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আবার জেলখানায় তাদের পাঠিয়ে দেয়। তো ধরেন যে বাংলাদেশকে যদি আজকে বলা হয় যে এটা কোন দেশ, এখানে কি সভ্যতা আছে, এখানে কি গণতন্ত্র আছে, এখানে কি মানবাধিকার আছে? আমরা 5ই আগস্টের পরে ভেবেছিলাম যে বাংলাদেশটা হবে একটা মানবাধিকারের দেশ, একটা আইনের শাসন থাকবে যেখানে, সুশাসন থাকবে যেখানে, যেখানে রাষ্ট্র সংস্কার হবে, আমরা গণতন্ত্রের পথে আরো এগিয়ে যাব। কিন্তু আনফরচুনেটলি আমরা যেটা দেখছি যে আপনার নোবেল লরিয়েট ইউনূস সাহেব, তার যে বাংলাদেশ, সেখানে তো মানবাধিকারের কোনো নামগন্ধ নাই, সেখানে আইনের শাসন নাই, সেখানে সুশাসন নাই, সেখানে কোনো ইনসাফ নাই। কারণ আপনি মানে বাংলাদেশের এই রকম অবস্থা, আপনি একজন ব্যবসায়ী বলেছেন 40 বছরের ভিতরে তিনি এত খারাপ অবস্থা দেখেন, আরেকজন আপনার রাজনীতিবিদ বলেছেন কয়েক দশকের ভিতরে এত খারাপ রাজনীতির অবস্থা তিনি দেখেন না। আপনি যদি মানে রাজনৈতিক অবস্থা দেখেন, আপনি যদি অর্থনৈতিক অবস্থা দেখেন, আপনি যদি শিক্ষার অবস্থা দেখেন, আপনি যদি নারী স্বাধীনতার অবস্থা দেখেন, মানে দেশের ভেতরে একদিকে হচ্ছে মব সন্ত্রাস, আর একদিকে হচ্ছে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদম নিষ্ক্রিয়, সেনাবাহিনী কোনো কাজ করছে না, মানে সবার মধ্যে একটা যে ভয় কাজ করছে। হ্যাঁ, তো এরকম একটা পরিস্থিতি আমাদের কারোর জন্য ভালো না, আমাদের দেশের জন্য ভালো। তো যাই হোক, আমার নিজের তো খুব বেশ কি বলবো, যুদ্ধ বলা যায়, যুদ্ধ একরকম। মানে যুদ্ধ ঠিক না, আমার কাছে যেটা মনে হয় যে আমরা তো বিভিন্ন সময় রাজনৈতিক দলের শাসন দেখেছি, রাজনৈতিক দলের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে যে তারা দুর্নীতি করে, তারা টাকা পাচার করে, তারা বিরোধী দলকে হয়রানি করে। কিন্তু এখন যেটা হয়েছে যে আপনি একদিকে মবের ভয়, আর একদিকে হচ্ছে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গেলে আপনি কোনো সুরক্ষা পাবেন না, আপনি যদি আদালতে যান কোনো জামিন পাবেন না। এখন এই যে আপনার কিছুদিন আগে যে বর্বরতম মানে ঘটনাটা হলো যে প্রথম আলো এবং ডেইলি স্টার, তাদের যে ভবন এবং একই সাথে আপনার ছায়ানট এবং উদীচী, এবং আমরা জানি যে সেটা ঘোষণা দিয়ে সেখানে আক্রমণ করা হয়েছে, সেখানে আগুন জ্বালানো হয়েছে। এবং আপনি যদি ওই ঘটনার মানে আক্রমণের পরের দিন আপনি প্রথম আলো এবং ডেইলি স্টারের ওই যে ভবন তার দিকে তাকান, দেখবেন যে কালো, মানে আগুনে পুড়ে কালো কয়লা হয়ে গিয়েছে। না, আমার কাছে মনে হচ্ছে যে এইটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের প্রতিচ্ছবি, যেখানে আপনি মানে আপনার বাড়িতে কিংবা আপনার অফিসে আগুন দেওয়া হয়েছে, আপনার চারপাশের লোক যারা মব সন্ত্রাসী, তারা আপনাকে হত্যা করার জন্য তারা ঘুরে বেড়াচ্ছে, তারা আক্রমণ করছে, তারা ফাইল কাগজপত্র সবকিছু নিয়ে পুড়িয়ে জ্বালিয়ে কয়লা করে দিচ্ছে। ওদিকে পুলিশও আসছে না, সেনাবাহিনীও আসছে না, আপনার নিজেকেই নিজের সুরক্ষার ব্যবস্থা করতে হচ্ছে। আপনার যে জীবন, আপনার যে সম্পদ, আপনার যে সুনাম, আপনি দেখেন যে প্রত্যেকটা লোক মানে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই, কাকে কখন মব করে মেরে ফেলবে পুলিশ আসবে না, আপনি আদালতে গিয়ে কোনো সুবিচার পাবেন না, আবার কার মব কখন কার বাড়ি ভেঙে দিবে, কার অফিস ভেঙে দিবে, কার আপনার কারখানা জ্বালিয়ে দিবে, কোনো নিশ্চয়তা নেই। এখানে পুলিশ, সেনাবাহিনী, আদালত, আপনার নিজের সুরক্ষার ব্যবস্থা নিজেকেই করতে হবে। তো এইরকম একটা মানে নাজুক অবস্থা, এরকম একটা মানে এত খারাপ অবস্থা কিন্তু আমরা দেখি যে রাষ্ট্রের ভেতরে আপনার নিজের সুরক্ষার যে ব্যবস্থা আপনাকে সেই নিজেকেই করতে হবে। আপনার ওই হবস ল ক্রুশো,
তারা যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির কথা বলেছেন, যে সামাজিক চুক্তি মতবাদ, যে আমরা সব সমাজের যত মানুষ আমরা একসাথে হয়ে একটা সামাজিক চুক্তি করেছি, চুক্তি করে একদল লোকের হাতে আমরা সরকারি দায়িত্ব তুলে দিয়েছি, তারা আমাদের জীবনের নিরাপত্তা দেবেন, তারা আমাদের সম্পদের নিরাপত্তা দেবেন, তারা আমাদের সম্মান কিংবা সুনামের নিরাপত্তা দেবেন। তো এখন বাংলাদেশে আপনার জীবন, আপনার যে সম্পদ, আপনার সুনাম, আপনি দেখেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি অধ্যাপক হন, আপনি সাংবাদিক হন, আপনি পুলিশ কর্মকর্তা হন, আপনি সেনা কর্মকর্তা হন, কি মানে শুধুমাত্র সমালোচনা না, আপনার অশ্লীল কথা বলা হচ্ছে যে সেনানিবাস গুড়িয়ে দেওয়া হবে, হ্যাঁ, সেনা কর্মকর্তাদের নিয়ে, শিক্ষকদের নিয়ে, তারপরে আপনার পুলিশ নিয়ে, রাজনৈতিক নেতাদের নিয়ে আপনার মানে যাচ্ছে তাই ভাষায়, মানে এই যে আপনার মানে বাংলাদেশের ল্যান্ড অফ এনার্কি, বাংলাদেশে এই যে আপনার এরকম এনার্কি, কারণ রাজনৈতিক দল কিংবা যারা সরকার চালিয়েছেন, সামরিক শাসন হয়েছে, আমরা অনেক খারাপ অবস্থা দেখেছি, যে তখন আপনার দুর্নীতি হয়েছে, তারপর টাকা পাচার হয়েছে, মানুষের বিরোধী দলকে হয়রানি করা হয়েছে। কিন্তু এইরকম অবস্থা যে আপনি আপনার ঘরবাড়ি জ্বালিয়ে দেবে, আপনার উপর আক্রমণ করবে মব, আপনার পুলিশ কিছু করবে না, আদালত কিছু করবে না, এবং এই যে সম্প্রতি যে সাদ্দামের যে বিষয়টা, মানে এইটা তো মানে আমাদের সবাইকে এমন ভাবে মানে সংবেদনশীল করেছে, এমন ভাবে আমাদের নাড়িয়ে দিয়েছে, যে আমরা মনে হচ্ছে যে মৃত্যু উপত্যকার মধ্যে আমরা বসবাস করছি। আমি একটু জানতে চাই যে ডক্টর ইউনূস আমাদেরকে বলেছেন জুলাই সনদের পরে আমরা সভ্য দেশে ফিরে যাব, আমরা সভ্য হয়ে যাব। হ্যাঁ, তো সেই সভ্যতার কি লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন? জুলাই সনদ তো সবাই সই করেছে, তিনি জুলাই সনদ সই অনুষ্ঠানে বলেছেন যে এর মধ্যে দিয়ে আমরা সভ্যতার যুগে প্রবেশ করছি, সেটা আপনি কতটা প্রতিফলন দেখতে পাচ্ছেন? না, আমি তো বললামই যে আমরা একটা মৃত্যু উপত্যকার মধ্যে বসবাস করছি, এবং আপনার এইখানে আপনি দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বোধহয় 17 জন না 20 জন তার নিজস্ব টিম আছে, এবং তাদেরকে বিদেশ থেকে ভাড়া করে আনা হয়েছে, এবং তাদের প্রত্যেকেই কেউ বিদেশি নাগরিক, কেউ দ্বৈত নাগরিক, এবং তাদের মাধ্যমে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ধরেন বিদেশি কি এজেন্ডা আছে সেটা বাস্তবায়ন করার জন্য তারা এখানে সরকারে বসেছে, এবং সেটার জন্যই তাদেরকে মানে তারা সেটা বাস্তবায়ন করবেন, আর বাকিটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, মানে সারা দেশে মব সন্ত্রাস করবে, সারা দেশে নানা রকম ট্যাগ দিয়ে মানুষকে হেনস্থা করবে। তো এইখানে আমি আসলে মানে আপনি 5ই আগস্টের পরে যখন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে কিন্তু সবাই আমরা স্বাগত জানিয়েছি, আমরা কিন্তু সবাই চেয়েছি যে আপনার মানবাধিকার প্রতিষ্ঠিত হোক, আমরা চেয়েছি সুশাসন প্রতিষ্ঠিত হোক, আমরা চেয়েছি যে গণতন্ত্রের পথে বাংলাদেশ হাঁটুক, রাষ্ট্র সংস্কার হোক। এখন আপনি দেখেন জুলাই চার্টারটা এরা করেছে, এটা হচ্ছে একটা আপনার মুখোশ। জুলাই চার্টার তারা যে করেছে এটা হচ্ছে তাদের একটা মুখোশ। এই জুলাই চার্টারের মধ্য দিয়ে তারা সংবিধান, তারপরে মুক্তিযুদ্ধের চেতনা, এগুলোকে সব কবর দিয়ে দিতে চায়। এবং আপনি দেখেন যে রাষ্ট্র সংস্কারের যে কথা হয়েছে, শিক্ষা 11টা কমিশন করা হলো, শিক্ষা বিষয়ে কোনো কমিশন করা হলো। আপনি আজকে দেশের শিক্ষার কি অবস্থা, দেশের স্বাস্থ্যের কি অবস্থা, দেশের অর্থনীতির কি অবস্থা, আপনি দেখেন যে দেবপ্রিয় ভট্টাচার্য, তাকে প্রধান করে আপনার একটা কমিশন করা হয়েছিল, এবং তিনি বলছেন যে সরকারের এই সমস্ত আমরা যে সুপারিশ দিয়েছি সেটা বাস্তবায়নের বিষয়ে তাদের কোনো মনোযোগ নেই। হ্যাঁ, তারা এসছে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নন ডিসক্লোজার চুক্তি করেছে, এখন তারা মানে কোথা দিয়ে কি করছে আমরা 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 জানতেও পারছি না। হ্যাঁ, এবং নানা রকম কথাবার্তা আপনার অনেকেই বলছে, তার মানে কিছুটা সত্য, কিছুটা অর্ধসত্য, কিছুটা গুজব, কিন্তু আমরা চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি যে এইখানে আমরা সবাই একটা মৃত্যু উপত্যকার মধ্যে বসে আছি, এবং সাদ্দামের যে বিষয়টা সেটা তো আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা কতটা নাজুক। আমি সাদ্দামের ঘটনাটাই আপনাকে একটু নজর দিতে চাইবো যে ছেলেটা 9 মাস জেলে ছিল, এই 9 মাস তার জামিন হচ্ছে না, এরকম কত সাদ্দাম তো রয়ে গেছে, এখনো তো আপনি জেলে নিশ্চয়ই দেখে এসেছেন। আমি আপনাকে জেলের সাদ্দামদের খবর জানতে চাই আপনার কাছে, সেই জেলের সাদ্দামরা কেমন আছেন? নাম্বার 1, কেন এই অবস্থা? আপনি তো আইনের শিক্ষক,
আমাদের আইন কি এভাবেই চলার কথা যে একটা মানুষের জামিন হবে, তারপরে জেল গেটে তার নামে আরেকটা মামলা হয়ে যাবে? এই যে সাদ্দাম আছে তার ঘটনাটা ধরে আমি আপনার কাছ থেকে বিশ্লেষণ আশা করছি। এবং আপনি কি দেখে এসেছেন জেলখানায়? এরকম সাদ্দাম কি আরো নেই সেখানে? আমার কাছে মনে হয় যে আপনি যে প্রশ্নটা করেছেন তাতে 2001 সালের পরেই আমি বলবো যে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু এই বিরোধী দলকে এইভাবে হেনস্থা করেছে। হ্যাঁ, এবং সেই চর্চা থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কিন্তু ইউনূস সাহেবের সময় যেটা হয়েছে, আপনার অন্যান্য রাজনৈতিক দলের সময় আপনার হেনস্থা হোক আর যাই হোক, একটা না একটা জায়গায় গিয়ে আপনি মানে আপনি কোনো একটা মানে কি বলে রিড্রেস কিংবা প্রতিকার পেতে হয় পুলিশের কাছে, নইলে আদালতের কাছে, কোথাও কিংবা জেল কর্তৃপক্ষের কাছে। কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে যে শত শত মানুষকে মিথ্যা মামলা দেয়া হচ্ছে, তারা পুলিশের কাছে গিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না, তারা আদালতের কাছে গিয়েও প্রতিকার পাচ্ছে না, জেলখানার ভিতরেও তারা নানা রকম হেনস্থার শিকার হচ্ছে। এরকম অবস্থা আমি কখনো দেখি। হ্যাঁ, এবং আপনার সাদ্দামের যে বিষয়টা, আপনার তার স্ত্রী এবং তার স্ত্রী তার 9 মাসের যে পুত্র সন্তান তাকে হত্যা করার পরে নিজে আত্মহত্যা করছেন। এখন এই ঘটনাটার পরে আপনার অনেকেই প্রশ্ন তুলছে যে কেন আত্মহত্যা করল। আরেকটা বলা হচ্ছে যে আপনার সাদ্দামকে কেন প্যারোলে মুক্তি দেওয়া হলো। তা আমার কাছে মনে হয় যে এই দুটো প্রশ্ন কিন্তু মৌলিক প্রশ্ন না। আপনার মৌলিক প্রশ্ন হচ্ছে যে সাদ্দামকে কেন আপনার কারাগারে আটকে রাখা হলো এবং তাকে কেন জামিন দেওয়া হলো। এবং আপনার বিষয়টা হচ্ছে যে শত শত সাদ্দামকে আপনার আপনার মিথ্যা মামলায় আটক করে জেলে রাখা হয়েছে। এবং আপনি যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে আপনি মামলা দায়ের করতে পারেন। কিন্তু এইভাবে মিথ্যা মামলা দায়ের করে আপনি জেলের ভেতরে রাখবেন, তারপরে তাকে জামিনও দেবেন না, এবং বছরের পর বছর সেই ছাত্রলীগ, যুবলীগ কিংবা যে কোনো দলের হোক, শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ কিংবা আওয়ামী লীগের কথা বলছি না, যে কোনো দলের আপনি তাকে প্রথমত মিথ্যা মামলা দেয়াটা, এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই যে মিথ্যা মামলা, হ্যাঁ, এখন এখন এটা নতুন মাত্রা পেয়েছে, মিথ্যা মামলা, তারপরে হেনস্থা করা, তারপরে এখন যে পরিস্থিতি করেছে তাতে করে ওই যে আপনার আপনার সাদ্দামের যে স্ত্রী, সে যে কেন আত্মহত্যা করেছে এই জিনিসটা নিয়ে অনেকে ভুল বুঝাবুঝি একটা আমি দেখছি যে অনেকে অনেক রকম বক্তব্য দিচ্ছেন। এখন আপনার বুঝতে হবে যে ওই আমরা ক্রিমিনোলজি কিংবা ক্রিমিনাল লতে যেটা দেখি, অনেক সময় দেখা যায় যে অনেক মেয়ের আপনার বাচ্চা হবার পরে পোস্টপার্টাম ডিপ্রেশন হয়েছে। এই পোস্টপার্টাম ডিপ্রেশন অনেকের হয় এবং তখন কিন্তু তারা বাচ্চাকে মেরেও ফেলে। এটা ব্রিটেনে আপনার কিছু মামলা হয়েছে এরকম। এবং সেই পোস্টপার্টাম ডিপ্রেশনে যখন একটা মহিলা তার নিজের বাচ্চাকে মেরে ফেলে এবং তাদেরকে বিচারেও সুপর্দ করা হয়েছে, তখন কিন্তু আদালত তাদের বলেছে যে না, আপনার একে তো শাস্তি দেওয়া যাবে না, কারণ সে তো একটা মানসিকভাবে সুস্থ ছিল। সেরকম একটা পরিস্থিতিতে সে তার সন্তানকে হত্যা করেছে। তো আমার কাছে, আমি যে তথ্য যতটুকু দেখেছি তাতে আমার কাছে মনে হলো যে সাদ্দামকে প্রথমত মিথ্যা মামলায় অ্যারেস্ট করা হয়েছে, কারণ আমরা প্রচুর মামলা এরকম দেখছি যে আপনার মামলা করা হয়েছে, এজাহার ঠিক নাই, এজাহারের নাম নাই, তারপরে চার্জশিট দেওয়া হয়েছে সেটা ত্রুটিপূর্ণ, ঠিক মতো তদন্ত হচ্ছে না, কবে মামলা শেষ হবে, কবে সে জেল থেকে বেরোবে, এইরকম পরিস্থিতি আমি কখনো দেখি। আমি একই সাথে বলছি যে আপনার বিভিন্ন রাজনৈতিক দলের সময় কিন্তু আপনার বিরোধী দলকে হেনস্থা করা হয়েছে, কিন্তু এতটা নির্মম কোনো একটা জায়গায় কিন্তু তারা নিঃশ্বাস ফেলার একটু জায়গা পেয়েছে, পুলিশকে টাকা দিয়ে হোক কিংবা আদালতে আইনজীবীকে ধরে জামিন নিয়ে হোক কিংবা জেল কর্তৃপক্ষের কাছে হোক। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি যে আপনি যদি বাইরে থাকেন আপনাকে মব পিটিয়ে মেরে ফেলবে, আর আপনি যদি বাইরে না থাকেন তাহলে আপনাকে মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে আপনি দিনের পর দিন আপনাকে দীর্ঘশ্বাস ফেলতে হবে, আপনার শারীরিক মানসিক যে কষ্ট সেটা সহ্য করতে হবে। আবার একই সাথে আপনি জামিনও পাবেন না, আপনার মামলা কবে শেষ হবে সেটাও জানবেন না। এই যে একটা আপনার অন্যায়, এই যে একটা আপনার প্রচন্ড রকম হেনস্থা, এবং এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে দিনের পর দিন যদি কেউ থাকে তাহলে পরে কিন্তু তার ডিপ্রেশন হয়ে যেতে পারে। এবং এই যে মেয়েটা, যে তার সন্তান হওয়ার পরে সাদ্দামের স্ত্রী, তার সন্তান হওয়ার পরে তার স্বামীর জামিন হচ্ছে না,
এবং আপনার কবে জামিন হবে তারও ঠিক নাই। পাড়া প্রতিবেশী সবাই তাকে নানা রকম কথা বলছে যে তোমার স্বামী তো জামিন পাবে না, আবার যদি জামিন পায় তাহলে পরে তোমার মানে মব পিটিয়ে মেরে ফেলবে। এবং দিনের পর দিন যখন এরকম পরিস্থিতি হচ্ছে তখন কিন্তু আমার যতটুকু ধারণা, কারণ একটা মা তো তার সন্তানকে তার নিজের যে হৃৎপিণ্ড, তার যে কলিজার চেয়েও বেশি ভালোবাসে। সুতরাং এমন একটা পরিস্থিতি, অসহ্য একটা পরিস্থিতি না হলে সে তার মানে পুত্রকে হত্যা করে নিজে আত্মহত্যা করতেন। সেই প্রশ্নটা করতে হবে যে কেন তিনি সেটা করলেন। যে সাদ্দামের জন্য, তার পরিবারের জন্য সরকার এবং রাষ্ট্র এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল, সেটার জন্য তাকে আত্মহননের পথ বেছে নিতে হবে। এবং তারপরে আমরা দেখলাম যে ডক্টর ইউনূস সাহেব যে নতুন বাংলাদেশের কথা বলেছিলেন, সেই নতুন বাংলাদেশে মানে নতুন বাংলাদেশের কি অবস্থা আপনি দেখেন যে খুবই আনফরচুনেট